আমাদের যাত্রা শুরু হয়েছিল 1965 সালে 30শে অক্টোবর। অধুনা লুপ্ত টাইগার সিনেমা হলে আমরা আমাদের প্রথম শো করি। সেটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ছবি রোড টু লাইফ। সেই চলা আমাদের শুরু, সেই চলা এখনো চলছে। 65 জানুয়ারিতে দিল্লিতে তৃতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হল। তখন কিন্তু উৎসবটা দিল্লিতে হতো এবং তার কিছু সিলেক্টেড ছবি মুম্বাই অর্থাৎ তখন ছিল বোম্বে, চেন্নাই অর্থাৎ মাদ্রাস এবং কলকাতা, এই তিনটে শহরে দেখানো হতো। ইতিপূর্বে দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 56 সালে এইরকম কলকাতায় বাইসাইকেল থিপস এসেছিল, কলকাতায় পুলিশ জেনারেশনের ছবি এসেছিল। আর তৃতীয় আন্তর্জাতিক, তখন আমরা সদ্য যুবক, কলেজে পড়ি, আমরা এক ঝাঁক নতুন ছবি দেখলাম, যাদের কথা আমরা ম্যাগাজিনে কাগজে পড়তাম, সেই সব ছবি। কারণ সেই সময় কলকাতায় বিদেশি ছবি মানেই হলিউডের ছবি। কলকাতা বড় বড় হল, মেট্রো, লাইট হাউস, এলিট, গ্লোব, নিয়মিত হলিউডের ছবি আসতো। কিন্তু তার বাইরে যে বিশাল জগৎ, ফ্রান্স, সুইডেন, পোল্যান্ড, আমরা খালি শুনতাম। সেই ছবির প্রথম স্পর্শ পেলাম আমরা ওই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে। দুটো ফিল্ম সোসাইটি ছিল, একটি হচ্ছে ভারতবর্ষের প্রথম ফিল্ম সোসাইটি, ক্যালকাটা ফিল্ম সোসাইটি, যার ফাউন্ডার ছিলেন সত্যজিৎ রায়। তার থেকে আরেকটা হয়েছিল সিনে ক্লাব অফ ক্যালকাটা। আমরা অনেকেই চেষ্টা করেছিলাম সেই সব ক্লাবে, কিন্তু সেখানে সব যারা হচ্ছে মানে ছোট্টই ঠাঁই নেই এবং তারা স্টুডেন্ট এইসব দিতেন না, তারা প্রফেসর, উচ্চপদস্থ আমলা, তাদের নিত। সাধারণের লোক সেই সব ক্লাবে। আমরা কিছু তরুণ যুবক আমরা মিলে ভাবলাম আমরা নিজেরাই একটা ফিল্ম সোসাইটি করবো। মারি সিটনের একটা বই ছিল, বিখ্যাত ব্রিটিশ যিনি সত্যজিৎ রায়ের প্রথম বায়োগ্রাফি লিখেছিলেন। অর্থাৎ ফিল্ম সোসাইটি কি, তারা ছবি, যে ছবি বাইরে পাওয়া যায় না, তারা সেই ছবি দেখাবে, সেই ছবি নিয়ে আলোচনা করবে এবং নতুন যারা ছবি করতে আগ্রহী তাদের অনুপ্রাণিত করবে। আমরা তৈরি করে ফেললাম একটা ফিল্ম সোসাইটি। আমাদের প্রেসিডেন্ট হলেন স্বনামধন্য সেই সময় পরিচালক ছিলেন মধু বসু, যার আলিবাবা, রাজ নর্তকী, এ সমস্ত ছবি সারা ভারতবর্ষে হই হই ফেলে দিয়েছিল। কারণ তখন তো দ্বিভাষিক ছবি হতো, কলকাতা থেকে বাংলার সাথে সাথে হিন্দি উর্দুতেও ছবি হতো। মধু বসু ছিলেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সত্যজিৎ রায়। অন্যান্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন টাইগার, নিউ এম্পায়ার, লাইট হাউস সিনেমার মালিক MJ সার্কিস, প্রাচী সিনেমা, শিয়ালদার কাছে প্রাচী বলে সিনেমা, সেই সিনেমার মালিক জিতেন বসু, আর ফিল্ম ডিস্ট্রিবিউশনের আইনে রতিলাল দাবে, এরা ছিলেন আমাদের সহসভাপতি। আর আমরা ইয়াং কিছু লোক আমরা নিয়ে কাজ করলাম। আমাদের উদ্দেশ্য হলো যে যত পারি ছবি দেখাবো। মানুষ ভালো ছবি দেখতে দেখতেই ভালো ছবি দেখার অভ্যাস হবে। আর সাধারণ লোকের মধ্যে ছড়িয়ে দাও। সিনে সেন্টার অন্য ফিল্ম সোসাইটি থেকে কিন্তু আলাদা হয়ে গেল ওই একটি পয়েন্টে, আমরা সাধারণ লোককে ছবি করি। চেকোস্লোভাকিয়া তখন নতুন ছবি তৈরি করা হচ্ছে,
চেক ছবি। আমরা তাদেরকে নিয়ে ছবি দেখাবার শুরু করলো, চেক ছবি দেখালাম, হাঙ্গেরির ছবি আনলাম, দিল্লির দূতাবাসে চলে যেতাম, তখন ছবি ওরা আনত, দিল্লির দূতাবাস থেকে আমরা সব ছবি নিয়ে আসলাম, করে দেখাতে থাকলাম। এই সময় আমাদের মনে হলো যে ভারতীয় ছবিও দেখা দরকার। আমরা ভাবলাম যে প্রত্যেক ভাষার একটা করে ছবি দেখাবো। চিদানন্দ দাশগুপ্ত, যার মেয়েকে সবাই চেনে, অপর্ণা সেন, যার নাতনি কঙ্কনা, তখন সমস্ত ফিল্ম সোসাইটিগুলোকে নিয়ে তারা তৈরি করেছেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া, যাতে সমস্ত ফিল্ম সোসাইটিগুলো ভালো মতো কাজ করতে পারে। তাতে আরেকজন ছিলেন যিনি কলকাতায় এসেছিলেন, বিজয়া মুলে, যার মেয়ে সুহাসিনী মুলে মৃণাল সেনের ভুবন সোম ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিল। তা চিদানন্দবাবুকে আমরা যখন বললাম, উনি অবাক হয়ে গেলেন, বলি এটা কি পারবেন? কোন ভাষায়, কোথায় কি ছবি আমরা দেখি না। আমরা লেগে পড়লাম, বিভিন্ন ডিস্ট্রিবিউটারকে লিখে যেখানে পারি মালায়ালাম, তামিল, গুজরাটি একটা ছবি করে একাডেমি অফ ফাইন আর্টসটা তখন আমরা প্রজেক্টর বসিয়ে হল বানিয়ে ফেলেছিলাম। এখন তো ওটা থিয়েটার হলেই চলে, সে সময় বন্ধ ছিল। আমরা সেখানে এক্সিবিশন করলাম। এটা হচ্ছে 1967-এর কথা বলছি। বিশাল এক্সিবিশন হলো। কানন দেবী এলেন, সেন্ট্রালের ইনফরমেশন মিনিস্টার দেখতে এলেন, এবং আমরা আলোচনা শুরু করলাম। সেই আলোচনা চক্রে চিদানন্দ এসে বললেন যে ভাবা যায় না যে ভারতবর্ষের নানা দেশের ছবি, সে ছবি যে সব ছবির মান ঠিক ছিল তা নয়, কিন্তু ভাষা, বিভিন্ন ভাষার ছবি আমরা এনেছিলাম। খেয়াল রাখতে হবে, তখনও কিন্তু ইন্ডিয়ান প্যানোরামার জন্ম হয়নি। এখন যেমন প্রতি ফেস্টিভ্যালে ইন্ডিয়ান প্যানোরামা, সেই সময় ইন্ডিয়ান প্যানোরামা হয়নি। ইন্ডিয়ান প্যানোরামা প্রথম আবির্ভাব ঘটেছিল পরে 69-এ চতুর্থ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে। আমরা অন্যদের থেকে স্বতন্ত্রভাবে শুরু করলাম যে ফেস্টিভ্যাল করতে হবে নানা দেশে। কেন? ফেস্টিভ্যালগুলো হচ্ছে গিয়ে মানুষকে একসাথে সেই দেশের ছবিকে বুঝতে সাহায্য করবে। আমরা সিরিজ অফ ফেস্টিভ্যাল করলাম, পোলিশ, চেক, শ্রীলঙ্কা, বুলগেরিয়া, মেক্সিকো, সব দূর এনে তাদের ছবি আমরা দেখা শুরু করলাম। তার সাথে আমরা একটা কাজ করলাম, একটা চলচ্চিত্র পত্রিকা বার করলাম, তার নাম হচ্ছে চিত্রবীক্ষণ। মাসিক পত্রিকা, মানে সিরিয়াস পত্রিকা তখন যা বেরোতো, কোয়ার্টারলি, হ্যাঁ, কেউ বা হাফ ইয়ারলি, এরা বার করত। আমরা বললাম না, লোক যদি প্রতি মাসে ছবি দেখতে যায়, প্রতি সপ্তাহে ছবির খোঁজ করে, তাহলে তাদেরকে জানাতে হবে। সে পত্রিকার বিপুল সাফল্য এলো। আমরা বিভিন্ন পরিচালকের ওখানে সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করলাম, তাদের বক্তব্য, তাদের ছবি নিয়ে আলোচনা শুরু করলাম। তার ফলে ফিল্ম সোসাইটির যে ব্যাপকতা আরো লোকের মধ্যে ছড়িয়ে পড়ল, এবং 70-এর দশকে কলকাতার আশেপাশে প্রায় 30টা ফিল্ম সোসাইটি, এই 30টা ফিল্ম সোসাইটি যারা দর্শক, তারা ভালো ছবি দেখা শুরু করলো। তার একটা এফেক্ট এসে পড়লো চলচ্চিত্র প্রোডাকশনে। এবং আমরা শুধু ওই ছোট ছোট হলে না থেকে বড় বড় হলে করলাম। একটা প্রোগ্রামের কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে 1980 সালে পথের পাঁচালীর মুক্তির 25 বছর, সিলভার। সেই সময় আমরা একটা বিরাট প্রোগ্রাম করলাম,
কলকাতার গ্লোব সিনেমা হলে 7 দিন ধরে, মানে পুরো সপ্তাহ ধরে আমরা সত্যজিৎ রায় রেট্রোস্পেক্টিভ করলাম। কমপ্লিট ফিল্মস বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আমরা দেখলাম। তার উদ্বোধন করতে আমরা করলাম। সত্যজিৎ রায় তো অবাক, উনি বললেন যে এটা করছেন, আমি যাব। উনি সহস্তেই বিজয় রায়কে নিয়ে উদ্বোধন করতে এলেন এবং উদ্বোধনে উনি বললেন, আমরা যেদিন ফিল্ম সোসাইটি করেছিলাম সেদিন মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা ফিল্ম সোসাইটি একটা হলে একটা শো করবে। হ্যাঁ, আজকে আমার ছবি নিয়ে 7 দিন ধরে পুরো একটা হচ্ছে। হ্যাঁ, এ একটা বিরাট ফিল্ম সোসাইটির সাফল্য। তা সেই সময় 1980 সালে সত্যজিৎ রায়কে তার কৃতিত্বকে লোকের কাছে তুলে ধরার কিন্তু সিনে সেন্টার শুরু করেছিল। আমরা সেই সময় প্রকাশ করেছিলাম প্রথম সত্যজিৎ রায়ের প্রথম স্ক্রিপ্ট পথের পাঁচালী। পথের পাঁচালী স্ক্রিপ্টের একটা ইতিহাস আছে। উনি যে করেছিলেন, যে স্ক্রিপ্টটা, যেমন ছবি আছে, এঁকেছেন, ড্রয়িং করেছেন, হ্যান, সেটা উনি প্যারিসের মিউজিয়ামকে দান করেছিলেন। যেখানে বিশাল আর্কাইভ রয়েছে, সিনেমাথেক প্যারি বলে, তারা চেয়েছিল, উনি সেখানে দিয়েছেন। তার সত্যজিতের কাছে স্ক্রিপ্ট, কিন্তু ওই সত্যজিৎ রায়ের ছবি দেখে আর যখন সেন্সর বোর্ড হয় তখন একটা বাংলা স্ক্রিপ্ট জমা দিতে হতো। অর্থাৎ সেটা কিন্তু ওনার মানে সত্যজিৎ রায়েরও মনে ছিল না যে বাংলা ছবি সেন্সর করতে গেলে তার একটা স্ক্রিপ্ট জমা দিতে হতো। তাহলে সেই সময় তারা একটা স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, শর্ট টু শর্ট ডিভিশন করে। আমরা সেটা উদ্ধার করতে পারি, সেই কপি। হ্যাঁ, এবং আরও কিছু লোক সিনেমা সত্যজিতের পথের পাঁচালী দেখে শর্ট টু শর্ট ডিভিশন করে বার করেছিল। সেই সমস্ত একত্রিত করে এডিট করে আমি 1980 সালে বার করি প্রথম পথের পাঁচালীর স্ক্রিপ্ট, যেটা বিদেশের বিভিন্ন ইনস্টিটিউট, লাইব্রেরি তারা সানন্দে কিনেছিল এবং আমরা পরবর্তীকালে এটা আউট অফ প্রিন্ট হয়ে যায়। লেস্টার জেমস প্যারিস, তার রেট্রোস্পেক্টিভ করলাম। তার ওয়াইফ, সেও নাম করা পরিচালক, পরবর্তীকালে তারও রেট্রোস্পেক্টিভ করে, সুমিত্রা প্যারিস, আমরা তার রেট্রোস্পেক্টিভ করলাম। ওই বার্গম্যান, ফেলিনি, কুরোসাওয়া এসব তো আছেই। একটা অন্য ধরনের সিনেমা, অর্থাৎ যারা লো বাজেটে করে, নতুন পরিচালক, যারা হল পায় না, সেটা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই কিন্তু এইরকম রয়েছে। তাহলে আমাদের একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে নতুনদেরকে তুলে ধরা। এই নতুনদের তুলে ধরবো কিভাবে? আমরা প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র শুরু করলাম। একটু খুলে বলা দরকার, ভারতবর্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লিতে হতো। 2 বছর বাদে বাদে অন্য শহরে, 1 বছর ওটা হবে দিল্লিতে, আরেক বছর তার নাম ফিল্ম উৎসব। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে হবে। প্রথমে ফিল্ম উৎসব শুরু হয়েছিল যে ওখানে হবে, তারপর বম্বে, কলকাতা, চেন্নাইতে হবে। তারপর ডিসাইড করলো 80-তে না, যে 81-র পর ওরা ডিক্লেয়ার করে দিল যে এটা এবার ঘুরে ঘুরে হবে, সমস্ত শহরে যাবে। তাহলে দেখা গেল যে আমাদের টার্ন আসতে, কলকাতার টার্ন আসতে আরো 15 বছর। এতদিন কি কিছু কর? তখন আমরা ডিসাইড করলাম যে আমরা চলচ্চিত্র উৎসব করবো, নিজেরাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করবো। 1986 সালে ভারতবর্ষের প্রথম নন অফিসিয়াল ফিল্ম ফেস্টিভ্যাল হলো কলকাতায়, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, 1986। সেই বিরাট সাকসেসফুল হল আমাদের সেই ফেস্টিভ্যাল 1986। তার পরের বছর আরো সাকসেসফুল, বিদেশে ছড়িয়ে গেছে।
যে কলকাতায় এরকম একটা ফেস্টিভ্যাল হচ্ছে, যেসব মানে দেশের ইসরায়েল, অস্ট্রেলিয়া, কানাডা, যাদের ছবি আমরা এমনি, সেখানকার ইয়াং ডাইরেক্টররা তারা নিজেরা আমাদের চিঠি লিখছে। তখন তো ইমেল যুগ ছিল না, তারা ছবি দিচ্ছে, বলছে এই পাঠাও, সেন্ড দ্য কোরিয়ার নাম্বার। তখন একটা ওই বড় বড় সংস্থা তারা ছবি নিয়ে আসতো, একটা বাক্সে করে ছবি আসতো, বড় বড় রিল, সেটা দেখার মতো ব্যাপার। মানে একটা ছবির জন্য এইরকম বড় বড় দুখানা ট্রাঙ্ক লাগতো। হ্যাঁ, সেই যা আসবে, হিউজ এক্সপেন্ডিচার। মানে তখন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করতে গেলে ফ্রেট ছিল মেন এক্সপেন্ডিচার, হলের থেকেও। হ্যাঁ, কিন্তু তারা আমাদের ফ্রিতে ছবি দিত, কোনো রয়্যালটি নিত না, কোনো স্ক্রিনিং চার্জ এখন যেটা হয়ে গেছে তারা নিত না। 90তে একটা ল্যাটিন আমেরিকান ফোকাস হলো, ওখানে আমাদের সেকশন থাকতো, রেট্রোস্পেক্টিভ, হোমেজ, যা ফেস্টিভ্যাল থাকে, এবং স্পেশাল ফোকাস ল্যাটিন আমেরিকা। দিল্লি থেকে অ্যাম্বাসাডার উড়ে এলেন, 7 জন উড়ে এলেন, কিউবা, ভেনেজুয়েলা, মেক্সিকো, হ্যাঁ, বিশাল সপ্তাহ তারা চলে এলেন। হ্যাঁ, বলিভিয়া, পেরু, তাদের অ্যাম্বাসাডাররা ছবি নিয়ে চলে এলেন। সেবারে আমরা নন্দনে করেছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে ওই যে ফেস্টিভ্যালের ইম্প্যাক্ট, ওরা গভর্নমেন্ট ডিসাইড করলো আমরা ফেস্টিভ্যাল করব। হ্যাঁ, করে নন্দন শুরু করলো 91 সালে। ঠিক আছে, গভর্নমেন্ট করলে তো আমরা বাধা দিতে পারি না, তারা তাদের মতো করলো। 92 সালে 2টো ফেস্টিভ্যাল হলো। হ্যাঁ, ওরা করলো, সিনে সেন্ট্রাল করলো। 93 সালে ওরা করলো ফেস্টিভ্যাল, এইসব নর্মাল বিদেশ থেকে ছবি নিয়ে এলো। আর আমরা তখন ইরানিয়ান সব ডাইরেক্টররা তাদের ছবি নিয়ে এলো। ইরান তখন সব নতুন নতুন ছবি করছে। আজকে সারা ওয়ার্ল্ডে ইরানিয়ান ফিল্ম একটা বিশাল করেছে। ওই আমাদের কলকাতায় আমরা নিয়ে এলাম, ওদের ডাইরেক্টররা চলে এলো। তাহলে যে ভীষণ হলো। তারপরে গভর্নমেন্টের ফেস্টিভ্যাল হলো। হ্যাঁ, যে এরা গভর্নমেন্টে এত টাকা খরচ করে করে খুব মানে কাগজে যা লেখে আর কি, তখন তো আর এই টিভি মিডিয়া ছিল না, খুব সমালোচনা হলো। তখন গভর্নমেন্ট থেকে পরে আমাদের ডেকে বললো এই তো ঠিক নয়, হ্যাঁ আপনারা আমাদের সাথে যোগ করুন। সরকারের অনুরোধ মানে জানো তো আদেশ। সরকার অনুরোধ করলে, কেন আমাদেরকে পদে পদে বাধা, আমাদের পুলিশ পারমিশন নিতে হবে, আমাদের কর্পোরেশন থেকে পারমিশন নিতে হবে, আমাদের হলের ফল পেতে হবে। সুতরাং কী করা যায়, ওদের সাথে একটা কথাবার্তা বলে না, ওরাই ইন্টারন্যাশনাল ফিল্ম করছে, আমরা করব, আমাদের নামটা পাল্টে দিলাম, আমরা নাম করলাম ইন্টারন্যাশনাল ফোরাম অফ নিউ সিনেমা। সিনে সেন্টার আরেকটা উল্লেখযোগ্য কাজ করেছে, সেটা হচ্ছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। আমাদের দেশে শিশু চলচ্চিত্র অবহেলিত, কোনো নিয়মিত শিশু চলচ্চিত্রের প্রদর্শনের ব্যবস্থা নেই, কোথাও হল নেই যে যেখানে বাচ্চাদের গরমের ছুটির পর গিয়ে বলবো যে চলো তোমাদের দেখাই। বিদেশে কিন্তু একটা হল থাকে, সারা বছর সেখানে বাচ্চাদের ছবি হয়। অনেক হল বিদেশে, অনেক জায়গায় হল আছে যারা উইকে একদিন বাচ্চাদের জন্য করবে। আমাদের তো কিছুই নেই। কখন একটা বাচ্চাদের ছবি এলে বাবা মা নিয়ে যাবে, তা আমরা সেই শুরু করলাম। এবং এই ব্যাপারে আমাদের সাথে এসে দাঁড়ালো ইউনিসেফ, তারা হাত মেলালো। কেন, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল করতে গেলে খুব আর্থিক একটা ব্যাপার আছে, বিদেশ থেকে ছবি আনানো, বাচ্চাদের আনানো, এত আর্থিক আমাদের সদস্যদের সামান্য চাঁদা তা তো হয় না। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করার সময় তো কিছু আমরা বিজ্ঞাপন, ডোনেশন, স্পন্সরশিপ পেতাম। বাচ্চাদের ব্যাপারে তেমন কেউ আগ্রহ সেই সময়, অন্তত সেই সময় ছিল না, এখনও দেখি না। তখন ইউনিসেফ আমাদের হেল্প করেছে, আমরা করেছি। মানুষ যখন দেখছে যে আমি ছবিটা ঘরের মুঠোয় বসে দেখতে পাচ্ছি, তখন বাইরে কেন যাব? আগে হলিউড সিনেমা যখন রিলিজ হতো,
অর্থাৎ আমেরিকান ছবি হলিউড ইউরোপিয়ান সার্কিটের পর এশিয়াতে জাপান, ইন্ডিয়া আসতো, ওই বড় বড় প্রিন্ট ছিল। হ্যাঁ, এখন তো সেই সব ছবি একসাথে রিলিজ করছে কম্পিউটারের যে, একই সাথে রিলিজ করছে, প্রিন্ট তো আর তৈরি করতে হচ্ছে না, তখন প্রিন্ট করত। এখন সুইডিশ, ডেনমার্ক কি সেনেগালের ছবি সেটাও ঘরে বসে দেখা যাচ্ছে, কারণ এই ওটিটি চ্যানেল, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টার, এরা কিন্তু ওদের প্যাকেজের মধ্যে আদার সিনেমাও রাখছে, যেমন বলিউডের সিনেমা যেমন রাখছে সেরকম ওখানকারও ছবি রাখছে। তাহলে লোকে এখন ফিল্ম সোসাইটি যাবে কেন? তার ফলে ফিল্ম সোসাইটি একটা সংকট দেখা দিয়েছে। সংকটটা হচ্ছে নতুন দর্শকদের যাওয়ার। আজকের দিনে যারা ইয়াং জেনারেশন, তারা ফিল্ম সোসাইটি মেম্বার হতে চাইছে না। কেন হবে? এটা বিশাল চ্যালেঞ্জ। এই যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, সেটাকে স্কোপ করে কিভাবে আমরা এগোতে পারবো, সেটাই ভাবনার ব্যাপার। সেটা এগোবার একটা স্কোপ কি হচ্ছে, সে হচ্ছে আমাদেরকে আরো বেশি করে চলচ্চিত্রের আলোচনা করতে হবে, যেটাকে বলে চলচ্চিত্র চর্চা। ফিল্ম সোসাইটি শুরু হয়েছিল দি টার্ম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন মুভমেন্ট, ছবি বোঝা। হ্যাঁ, ফিল্ম সোসাইটি মানে ছবি দেখানো নয়। কিন্তু 70-80 দশক, 90 দশক যখন ছিল না, তখন সেটাই মেন টাস্ক হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনে মেন টাস্ক হচ্ছে আলাদা, চলচ্চিত্র চর্চা করতে হবে। আজকাল লোকে এত প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ, একটা আগে যে কোনো আলোচনা সভায় ডাকলে লোকে সানন্দে যেত, খুব দরকার হলে বলতো যে একটা গাড়ির যদি ব্যবস্থা করে দিতে পারেন, হ্যাঁ, ফিরতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, সেসব নাম করা চলচ্চিত্রকার, পরিচালক, কলাকুশলীরা তারা এসছেন। হ্যাঁ, তারা কিন্তু বলে গেছেন, শ্যাম বেনেগাল, আদুর গোপাল কৃষ্ণের মতো, হ্যাঁ, বাসু চ্যাটার্জি, তারা আমাদের প্রোগ্রামে এসছেন। হ্যাঁ, অর্ডিনারি ক্লাসের টিকিট, প্লেনের টিকিট দিয়েছি, রিম্বার্স করেছি। এখানে মানে হস্টেল রুম অ্যাকোমোডেশন দিয়েছি, খুশি মনে তারা করেছেন। আর এখন যদি কাউ বোম্বে থেকে আনতে হয়, বিজনেস ক্লাসের টিকিট দিতে হবে, 5 স্টার হোটেল দিতে হবে। এই অর্থ কোথায় পাবে? ফিল্ম সোসাইটির চাঁদা তো এখনো বেশি করে বাড়াতে পারেনি, কারণ সেই ফিল্ম সোসাইটিতে এখনো যারা আসছে তারা মূলত হচ্ছে মধ্যবিত্ত লোক, তাদের একটা লিমিটেড আছে, সুতরাং সেই চাঁদায় এগোতে পারবে না। ফিল্ম সোসাইটি মানে এখন যেখানে রয়েছে সেটাকে বলা যায় যে অন দি ভার্জ অফ এক্সটিংশন। হ্যাঁ, সেখানটায় রয়েছে। টিম করে কিছু সোসাইটি কাজ করছে। কলকাতার সমস্ত সোসাইটি মিলে নন্দন ওয়ানে একটা শো করছে। হ্যাঁ, যার সিট হচ্ছে 100। হ্যাঁ, আর একটা সময় আমরা যে কোনো হলে 2টো করে শো করতো। সওলা রায় হল মেমোরিয়াল, যে গোখেল গার্লস স্কুলের যে হলটা, সওলা রায় মেমোরিয়াল হল, সেটা লিজ দিয়ে আমরা সিনেমা হল দেখিয়েছিলাম। 600 মতো তখন অ্যাকোমোডেশন, একটা ছবির দিনে মানে 2বার করে দেখানো হতো। আমরা জানি সব কিছু সিরিয়াস দর্শক থাকে। হ্যাঁ, তাদের একাংশকে যদি আমরা নিতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের কাজটা এগোবে। এখন এর প্রতিবন্ধকতা হচ্ছে একটা, কোথায়? আমরা হলের অভাব। কলকাতায় বিভিন্ন হল, একের পর এক হল বন্ধ হয়ে গেছে। আমরা যে জায়গায় ফেস্টিভ্যাল করতাম, সেন্ট্রাল কলকাতা, সমস্ত হল বন্ধ। আমরা কিছু ফেস্টিভ্যাল গতবার করেছিলাম বসুশ্রী, একদম সাউথ। আমাদের একটা বিরাট দর্শক যারা আসেন শিয়ালদা বা হাওড়ার ট্রেন ধরে, তাদের পক্ষে ওইসব দিকে যাওয়া অসুবিধা। আমরা চেষ্টা করছি যে এইগুলো অতিক্রম করে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, এই বর্তমান বইমেলায় আমরা স্টল দিয়েছি, সেখানে মৃণাল সেনের ওপর আমাদের একটা প্রকাশনা বেরোচ্ছে।
এর এই বইমেলায় স্টল দেবে আমাদের ফিল্ম সোসাইটির, বিভিন্ন ফিল্ম সোসাইটি বা বিভিন্ন পাবলিকেশনে যত সিনেমার বই আছে সব আমাদের স্টলে আমরা বিক্রি করছি। কেন? সিনেমাটা যে একটা শুধু এন্টারটেনমেন্ট নয়, ইট ইজ বিয়ন্ড এন্টারটেনমেন্ট, সেই জিনিসটাকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। একটা সময় ছিল যখন বরেণ্য চলচ্চিত্রকাররা আমাদের ছবি দেখতে আসতেন। মৃণাল সেন আসতেন আমাদের ছবি দেখতে, তপন সিনহা আমাদের ছবি দেখতে এসছেন, হ্যাঁ, সত্যজিৎ রায় ক্যালকাটা ফিল্ম সোসাইটির নিয়মিত ছবি দেখেছেন, পরবর্তীকালে ওনার শারীরিক ইস্যুর জন্য। কিন্তু তারপরে গৌতম ঘোষ, আমাদের বুদ্ধদেব দাশগুপ্ত, এরা সিনে সেন্টারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। আমরা তাদের ছবি দেখিয়েছি, তার আগেও তারা আমাদের সাথে আসতেন যখন তারা ছবি করেননি। তারা নতুন ছবি দেখায় না। এখনকার যে নিউ জেনারেশন, তারা কিন্তু ফিল্ম সোসাইটির সাথে না, তারা মানে সিনে সেন্টার বোঝায়, তারা ফিল্ম সোসাইটির মুভমেন্টের সাথেই নেই। তারা যদি মনে করে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে তারা যা ছবি দেখলেই হয়ে যাবে, কিন্তু বড় পর্দায় সিনেমা হলে সকলের সাথে বসে ছবি দেখার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু নেটফ্লিক্স আর এই অ্যামাজন প্রাইম দিয়ে হয় না। হ্যাঁ, আজকের দিনের তরুণ পরিচালকরা তারা আসতে খুব ফিল্ম সোসাইটি নিয়ে তারা আগ্রহী নয়। দুটো ভাগ আছে। একদল যারা ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করে বেরোচ্ছে, তারা তো নিজেরা মনে করে আমরা সব জেনে গেছি, ঠিক আছে, সুতরাং তাদের কিছু নেই। আর যারা ইন্ডাস্ট্রিতে কোনো ইনস্টিটিউট থেকে পাস করেনি, যারা করেনি, তারা মনে করে যে না, ওসব করে কোনো লাভ নেই, আলটিমেটলি ডাইরেক্টর একটা কিছু বলবে, আমরা সেই অনুযায়ী করে দেবো। হ্যাঁ, অর্থাৎ নতুনকে বরঞ্চ আমরা দেখি যারা থিয়েটার নিয়ে কাজ করছে, তারা কিন্তু সিনেমা দেখতে আসছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা আগ্রহ আছে, যারা থিয়েটার নিয়ে কাজ করে, ইয়াং ছেলে মেয়েরা, অর্থাৎ কীভাবে ওখানে অভিনয় করছে ওরা, তারা বোধহয় একটু দেখতে চায়। ঋত্বিক ঘটকের সাথে আমাদের সম্পর্ক খুব ছিল। উনি ছবি দেখতে আসতেন না। হ্যাঁ, উনি ছবি দেখা অতক্ষণ বসার মতোই ওনার ছিল না। হ্যাঁ, খুব চঞ্চলতা ছিল। উনি আমাদের চিত্তবীক্ষণের জন্য দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন। উনি যখন দীর্ঘ অসুস্থ অবস্থায় ছিলেন, দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। মানে আমরা 3টে ফেজে করেছিলাম। ঋত্বিক ঘটক মারা যাওয়ার পর চিত্রবীক্ষণের একটা সংখ্যা বার করা হয়েছিল, যেখানে ওনার সাথে যারা কাজ করেছেন তাদের স্মৃতি পেতেছিল কিছু লেখা, চিত্রবীক্ষণের স্পেশাল সংখ্যা। সেটা মানে যেদিন বেরোয় তার পরের দিনই সেটা নিঃশেষিত হয়ে যায়। মানে এত ডিমান্ড আমরা ভাবতে পারিনি। আমরা যা ছাপতাম তার থেকে দ্বিগুণ ছেপেছিলাম যে হয়তো বেশি বিক্রি হবে, কিন্তু সেটাও আমাদের এসে, অর্থাৎ ঋত্বিক ঘটকের বাঙালি তখন এত আগ্রহ যে মানে এক সপ্তাহের মধ্যে মানে সমস্ত জায়গা থেকে ডিমান্ড আসলো, আরো দিন, আরো কপি নিন বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তারপর আমরা মানে শুনতে পেলাম যে 20 টাকার আমরা ওটা দাম করেছিলাম। হ্যাঁ, যে স্পেশাল ইস্যু অনেক বড় ছিল, বোধ সেটা 200 টাকায় বিক্রি হচ্ছে লেখে। হ্যাঁ, কিন্তু আমরা আর মানে রিপেন্ট করার মতো আমাদের ছিল না আর কি। জাপানের কুরোসাওয়ার বিখ্যাত, মানে জাপানিজ পরিচালক বিখ্যাত আকিরা কুরোসাওয়ার একটা ছবি সেই সময় এসেছিল, রেড বেয়ার। কিন্তু তখন তো প্রিন্টে আসতো, জাহাজ কিন্তু কলকাতায় আসবে, অর্থাৎ ইন্ডিয়ার মানে যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে তারপরে ওটা অন্যান্য জায়গায় যাবে আর কি, এশিয়া ঘুরে আফ্রিকায় যাবে। নতুন ছবি তখন জাপানিজ ছবি
কুরুসওয়ালা তখন একেবারে খাতের মধ্য কবলে আমাদের মেম্বারদের মানে সেই তো তারা তো একাডেমিতে এসে দীর্ঘ লাইন, হ্যাঁ, সমস্ত ফিল্ম সোসাইটির বাইরের লোকেরা এসছে, হ্যাঁ, এবং আমরা বাধ্য হয়েছিলাম কনসুলেটকে বলে একাডেমিতে শোটা হয়েছিল যে তার পরের দিন আমাদের দুটো শো ছিল, পরের দিন ওরা পারমিশন দিল, আমরা দুপুরের দিকে যারা ছিল তাদেরকে দিয়ে একটা এক্সট্রা শো করিয়েছিলাম। এত লোকের ছিল, মানে সে তারা কিন্তু সব বিখ্যাত লোক। 88 যখন আমরা ইরানের সব প্যাকেজ এলো, চারিদিক থেকে এত অনুরোধ, এত ফিল্ম ইন্ডাস্ট্রি, অমুকের লোক তমুকের লোক, যে এই ছবিগুলো আমাদের দেখতে দিতেই হবে। হ্যাঁ, আমাদের ওখানে অ্যাডিশনাল শো করতে হয়েছিল, উপায় নেই। হ্যাঁ, তখন এইরকম ডিমান্ড ছিল। গদারের ছবি এলো, ওটা সবাই মিলে ম্যাজেস্টিক বলে একটা সিনেমা, এখন বন্ধ হয়ে গেছে, ওয়েলিংটনে এখন হোটেল হয়ে গেছে ম্যাজেস্টিক। সেই গদারের ছবি থেকে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল, তারপরে গদারে ছিল। গদারের ছবি তখন ওইভাবে আসেনি, দেখার জন্য দীর্ঘ লাইন। হ্যাঁ, সেটা সমস্ত কাগজ, বিদেশের কাগজেও বেরিয়েছিল, কিন্তু গদারের ছবিকে মানে ওদের দেশে নিজেরাই বোঝে না। এটা মৃণাল সেন বলেছিল, যে মৃণাল সেন ওকে গিয়ে বলেছিল যে তোমার ছবি দেখতে কলকাতায় লাইন পড়েছে। হ্যাঁ, তা ও বলে তাই নাকি, এটা সম্ভব? মৃণাল তো আমাদের দেশে এই গল্পটা বললেন যে আমি গদারকে বলেছি যে এখানে এরকম লাইন হয়েছে। অর্থাৎ কলকাতায় একটা ক্রেজ আছে, এইসব ছবি দেখবে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। আমাদের তথ্যচিত্র মানে ডকুমেন্টারি যেটাকে বলে বা শর্ট ফিল্ম, এটা কিন্তু একটা নেগলেক্টেড ছিল। আমরা কিন্তু এটার উপরে জোর দিয়েছিল, বিশেষ করে নেদারল্যান্ডে বার্ট হান্সটারা, হ্যাঁ, সে কিন্তু খালি শর্ট ফিল্মই করে গেছে, সে কখনো করেনি। আমরা কিন্তু বার্ট হান্সটারা ওই সব ছবি দেখে, গ্লাস, দি হিউম্যান জু, তার ফেস্টিভ্যাল করেছিলাম আমরা। ধর এই ডকুমেন্টারি মানে বলা হয় ফাদার অফ ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম, জন গিয়ারসন, ব্রিটিশ ডকুমেন্টারি মেকার, তার ছবি ফেস্টিভ্যাল করেছিলাম। সং অফ সিলন, অর্থাৎ শ্রীলঙ্কার উপর, তখন তো সিলন হচ্ছে ব্রিটিশ কলোনি ছিল, তার উপর তার ডকুমেন্টারি, মানে ডকুমেন্টারি কত সুন্দর, কত ছন্দবদ্ধ হয়, সেসব ক্লাসিক ফিল্ম না দেখলে হয়। তা আমরা ব্রিটিশ হাই কমিশনের সহযোগিতায় সেই সব ফেস্টিভ্যাল করেছিলাম। দ্যাট ওয়াজ অলসো এ রোয়ারিং সাকসেস। লোকে যে ছোট ছবি দেখবে বলে তা নয়, সেটাও একটা দেখানোরই ছিল। একটা সময় আমরা রেয়াজ করেছিলাম যে আমাদের বড় ছবির আগেও আমরা এইসব ছোট ছোট ছবি দেখাবো, খুব সুন্দর ছোট ছবি। ফরাসি, পোল্যান্ড, চেক, হ্যাঁ, নেদারল্যান্ড, নরওয়ে, সব জায়গায় সুন্দর শর্ট ফিল্ম হয়। তা আমরা তখন আগে এসব ছবিও দেখিয়েছি। শর্ট ফিল্মের মধ্য দিয়ে মানে করা। 1967 কলকাতায় রবীন্দ্র সদন হলে অল ইন্ডিয়া ফিল্ম সোসাইটি কনফারেন্স হয়েছিল। হ্যাঁ, এখন যেগুলো ভাবাই যাবে না, সারা ভারতবর্ষ থেকে ফিল্ম সোসাইটির লোকেরা এসেছিল, দুদিন ধরে আলোচনা চক্র, হ্যান ত্যান। তাতে কে আব্বাস খাজা, যার ছবিতে প্রথম অমিতাভ বচ্চন অভিনয় করে, সাত হিন্দুস্তানি, এই আব্বাস নাম করা জার্নালিস্ট কাম ফিল্ম ডাইরেক্টর, ও এসে, ও বক্তা ছিল, ও একটা বলেছিল যে ম্যাস মুভমেন্ট করো, অর্থাৎ লোকে ভালো ছবি নিয়ে আপনারা লোকের কাছে চলে যান। হ্যাঁ, সবাই যে মেম্বার হবে, সবাই যে এইরকম আসবে তা নয়, ওই ম্যাস মুভমেন্ট একটা সেকশন করলো। তখন 16, এখন মেশিন ছিল 16 মিলিমিটার বলা হতো। হ্যাঁ, এখন তো নিয়ে গিয়ে এলসিডি প্রজেক্টর নিয়ে করে দেয়, ছোট মেশিন, ছোট ছবি। সেই 16 মিলিমিটার নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেছি। কলেজগুলোতে আমরা তখন হেল্প করতাম। আমাদের কাছে কিছু কিছু এমবেসি কিছু ছবি দিয়ে দিচ্ছিল, ভালো ছবি, প্রায় 200টার মতো ছবির প্রিন্ট আমাদের ছিল।
আমরা যেগুলো পরবর্তীকালে এসএনএফটি আর্কাইভে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তার কিছু আছে, কিছু নষ্ট হয়ে গেছে, ওরা আমাদের সামনেই ই করেছে। হ্যাঁ, সেই সব ছবি আমরা দিতাম। এই যে স্টুডেন্টদের মধ্যে দেখানো, তার একটা বিরাট ইম্প্যাক্ট আছে, পজিটিভ সাইড। এই যে সমস্ত ইউনিয়ন এই ছবি, হ্যাঁ, তখন কিছু কিছু ইউনিভার্সিটি কলেজে কিন্তু ফিল্ম সোসাইটি ছিল, আইআইটিতে ছিল, যাদবপুরে ছিল, প্রেসিডেন্সিতে একটা ফিল্ম ছিল। এরা কি করে, এই ছবিগুলো দিয়ে বাকি সব স্টুডেন্টরাই তো আর ফিল্ম ইন্টারেস্টেড না, কিন্তু তাদের কাছে যদি ক্যাম্পাসে হয় সেও তখন দেখতে যায়, তখন বোঝার এই ধরনের ছবি হয়। কিন্তু এখন হচ্ছে না। এখন তো কলেজে যা শুনি, ফেস্টিভ্যাল মানেই নাচ গান উদ্যম, তার বাইরে তার কিছু। কলেজ ফেস্টিভ্যালটা এখন পার্ট অফ দ্য জলসা হয়ে গেছে আর কি।